আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার শেষে এমসিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে যে সপ্তম অধ্যায়টা রয়েছে সেটার মেডিকেল স্ট্যান্ডার্ড যত এমসিকিউ রয়েছে চ্যাপ্টার শেষে সেগুলো ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। সর্বপ্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে যে কোনো পদার্থের অণুগুলির মধ্যে নিট বল শূন্য হয় কখন। দেখো, নিট বল শূন্য হইতে হলে তোমাকে কি করতে হবে, যে আর এবং আর নট আছে এই দুইটা মান পরস্পর কি হইতে হবে, সমান হইতে হবে, তাইলে নিট বল শূন্য হবে। যদি একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে নিট বলটা শূন্য হবে না। সো উত্তরটা কি হবে, আর ইকুয়াল টু আর নট। নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে। তো মনে রাখবা, একই পদার্থ হলে আমরা জানি একই পদার্থ একই জাতীয় যদি অনেকগুলো মানুষ একসাথে থাকে তখন তাদের মধ্যে কি শক্তি বেশি থাকে, ঠিক আছে, শক্তি। তাহলে মনে রাখার টেকনিক কি, একই পদার্থ হলে সেটা সংশক্তি, ঠিক আছে, সেটা কোন বল, সংশক্তি বল। আর যদি ভিন্ন পদার্থ হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি, আসঞ্জন বল। যদি ভিন্ন পদার্থ হয় তাহলে সেটাকে আমরা কি বলি, আসঞ্জন বল। এখন উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, যে ধরো তোমার কাছে হচ্ছে একটা কাচের একটা গ্লাস আছে বা কাচের কিছু একটা আছে, ওখানে তুমি পানি দিলাম, ঠিক আছে। তো এই যে পানির সাথে যে কাচের অণুগুলোর যে বন্ধন সেটাকে আমরা বলবো আসঞ্জন বল। আর পানির সাথে পানির, এই যে পানির সাথে পানির যে আকর্ষণ বল সেটাকে আমরা কি বলবো, সংশক্তি। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে বলো দেখি। এখানে আমাদের যেহেতু বলছে যে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে, সো অবশ্যই এটা আসঞ্জন বল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ আসঞ্জন বল। নেক্সট কোয়েশ্চেন, একই পদার্থের জন্য কি হবে, যে বললাম যদি একই বলে দেয় তার মানে সেম, তো সেম হলে সেটাকে আমরা কি বলবো, শক্তি বেশি, এর জন্য আমরা এটাকে কি বলবো, সংশক্তি বল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের যে অণুগুলো আছে সেগুলোর মধ্যকার বন্ধনটা কিরকম। দেখো, হিলিয়াম আছে, নিউন আছে, এদের কিন্তু সর্বশেষ কক্ষপথে অলরেডি 8টা করে ইলেকট্রন আছে। তো ওরা কিন্তু আসলে অন্য কারো থেকে ইলেকট্রন নিতে চায় না, দিতেও চায় না। সো তারা কিন্তু খুবই দুর্বল একটা বন্ধনের সাথে কানেক্টেড থাকে। যত দুর্বল বন্ধন আছে সবগুলি কি, ভ্যান্ডার ওয়ালস। ওকে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন কি করে, সে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। কাঁচ ও পারদের স্পর্শ কোণ থিটা, থিটার কথা বলতেছে, থিটাটা কত হবে। দেখো ভাইয়া, যদি কোনো কিছুর স্পর্শকোণ থিটাটা 0 ডিগ্রি, যদি 90 ডিগ্রি যদি বড় হয় তাহলে সেটা কি ভিজায় না। যেমন পারদের সাথে যদি তুমি কাচকে রাখো দেখবা সেটা কিন্তু ভিজাবে না, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, ভিজায় না, ভিজায় না। এবং এই সকল কেসে আমাদের চিত্রগুলোতে কি হয়ে থাকে, যে এই চিত্রটা সেটা কি স্থূল হয়ে থাকে, ঠিক আছে। স্থূল, এই থিটার মান 90 ডিগ্রিতে বড় হলে সেটাকে আমরা স্থূল কোণ বলে থাকি। এবং শেপটা হয় উত্তল, শেপটা হয় উত্তল। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, স্থূল কোণ। মানে আমি একসাথে অনেকগুলো এমসিকিউ শিখে ফেলতেছি, ঠিক আছে। সেটা আমার 90 ডিগ্রিতে বড় হলে সেটাকে বলে স্থূল কোণ, এবং সেটা কি হয়ে থাকে, উত্তল। সেটার শেপটা কিরকম হয়ে থাকে, উত্তল। তাহলে দেখো কয়টা এমসিকিউ হয়ে গেল ভাইয়া, আমাদের একসাথে অনেকগুলো এমসিকিউ হয়ে গেল। একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে স্থূল কোণ, আরেকটা হচ্ছে 90 ডিগ্রিতে বেশি, আর একটা কি ভিজায় না। 4টা এমসিকিউ হয়ে গেল। আর যেই থিটার মানটা 90 ডিগ্রিতে ছোট সেটা কি সূক্ষ্মকোণ, সেটা কি কোণ হবে, সূক্ষ্মকোণ হবে। সেটা কি কোণ হবে, সূক্ষ্মকোণ। হ্যাঁ, আর সেটা শেপটা কিরকম হবে, অবতল। সেটা শেপটা অবতল। আর সেটা কিন্তু ভিজাবে, সেটা কি ভিজাবে। যেমন কাঁচ কিন্তু পানিকে ভিজায়, ঠিক আছে। কারণ কি, কাঁচের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হইতেছে কি 90 ডিগ্রি যেতে ছোট। এখন পারদ তো কাঁচকে ভিজায় না, তার মানে আমাদের কোনটার মধ্যে পড়বে, প্রথমটার মধ্যে পড়বে, ঠিক আছে। যে থিটার মানটা 90 ডিগ্রি যেতে বড় হবে কিন্তু 180 যেতে আবার ছোট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পীড়নের বা ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি হবে। তো আমরা সবাই জানি পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, ঠিক আছে। তো তুমি এফ এর মাত্রাটা তুমি আগে দেখবা, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আর এর মাত্রাটা কি, এল স্কোয়ার। তো তুমি যদি এল স্কোয়ার কেটে দাও তাহলে উত্তর কি হবে, এম টি ইনভার্স টু। সো দ্য কারেক্ট আনসার ইজ এম টি ইনভার্স টু। এখন এম টি ইনভার্স টু কোন জায়গাটা আছে তুমি আগে সেটা দেখবা, ঠিক আছে। এম টি ইনভার্স টু কোন জায়গায় আছে, তো আমরা একটু ভালো মতো যদি দেখি, এখানটাতে এম টি ইনভার্স টু এই জায়গাটা হবে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি 0 হবে আর কি, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি 0 হবে, তাইলেই হয়ে যাবে। আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝছো, যে যদি পীড়নের কথা বলে তাহলে এটা উত্তর হবে এম টি ইনভার্স টু। এখন একটা সমস্যা হইতাছে যে উনারা একটা ঝামেলা করে রাখছে, পাশে আবার লিখে রাখছে বা ইয়ং এর গুণাঙ্কের মাত্রা, বই এভাবেই লেখা। তো যদি পীড়ন বলে দেয় তাহলে এখানে অপশনে উত্তর নাই, যদি পীড়ন বলে দেয় তাহলে কিন্তু অপশনে উত্তর নাই। এখন এটা একটা সমস্যা না, হ্যাঁ।
তো এই সমস্যা সমাধানের ওয়েটা কি, বায়ের পরের অংশটুকু নিয়ে কাজ করা। বায়ের পরের অংশ কি আছে, যে ইয়ং এর গুণাঙ্ক, তো ইয়ং এর গুণাঙ্ক মানে ওয়াই। এখন আমরা ওয়াইটা নিয়ে কাজ করে দেখবো, হ্যাঁ, যে ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসে। ওয়াই এর ক্ষেত্রে আমরা সবাই একটা ফর্মুলা মনে রাখবো, ফালু বাই আলু। এফ আমরা সবাই জানি এফ ইকুয়াল টু ইয়াল বাই এল, ইয়াল বাই এল, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কি হবে, ফালু বাই আলু, ফালু বাই আলু। তাহলে এখানে খেয়াল করে দেখো, এল এবং এল এর এটা তো মাত্রা কাটাকাটি চলে যায়, তাহলে এফ এর মাত্রাটা হচ্ছে কি তোমার এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর এর মাত্রাটা কি, এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে তুমি যদি এল স্কোয়ার কেটে দাও তাহলে তোমার উত্তর কত আসে, এম টি ইনভার্স 2 আসে। সো একটা খেয়াল করে দেখছো এই মাত্রাটা এই মাত্রাটা সেম, সো এইটা ধরে আমি উত্তর পাচ্ছিলাম না, এবং ইয়ং এর গুণাঙ্ক এটা ধরেও উত্তর পাচ্ছি না, সেম উত্তর। তাহলে উত্তরটা কি হবে, এম টি ইনভার্স 2। সো এখানে অ্যাকচুয়ালি টাইপিং এর মিস্টেক আছে, হ্যাঁ, পরীক্ষার হলে তোমাদের টাইপিংটা ঠিক মতো দেওয়া থাকবে, এম টি ইনভার্স 2। সান্দ্রতা গুণাঙ্কের এককটা কি, দেখো ভাই, সান্দ্রতা গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইটা দ্বারা প্রকাশ করি থাকি। একটা ফর্মুলা আছে, এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তাহলে এইখান থেকে আমাদের ইটা বের করতে হবে। তাহলে ইটা সমান কত হয়, এফ ডিভাইডেড বাই 6 পাই আর ভি। এফ এর একক তোমরা সবাই জানো নিউটন, 6 পাই তো কনস্ট্যান্ট, সো এটা বাদ। আর এর একক হচ্ছে মিটার, আর ভি এর এককটা কি, মিটার পার সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে, নিউটন, মিটার কিন্তু দুইটা হয়ে গেল, তাহলে সেকেন্ড কিন্তু ইনভার্স আকারে আছে, তো সেকেন্ড ইনভার্সকে আবার ইনভার্স করলে কি হয়ে যাবে, তখন শুধু সেকেন্ড হয়ে যাবে। আর মিটার স্কোয়ার কি হয়ে যাবে, এম টু দ্য পাওয়ার -2 হয়ে যাবে। সো উত্তরটা হবে, দেখো, নিউটন সেকেন্ড মিটার পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে। সো আমাদের উত্তরটা হচ্ছে অপশন ঘ। 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের যদি দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, দেখো ভাইয়া, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাওয়া, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাওয়া, এইটার অর্থ হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 10%। তোমাদের আগে বুঝাইতে হবে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল মানেটা কি। তো আমরা সবাই জানি যে ধরো তোমার কাছে যদি কোনো একটা তার থাকে, সেটাকে যদি আমরা টানি, এফ বল প্রয়োগ করি থাকে, অবশ্যই সেটা লেংথের দিক দিয়ে বড় হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আবার প্রস্থের দিক দিয়ে আবার সে ছোট হয়ে যাবে। লেংথ যতটুকু বড় হচ্ছে সেটাকে আমরা ছোট হাতের এল বলি, আদি দৈর্ঘ্যকে আমরা বড় হাতের এল বলি। আর তার আগে যে ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা এ বলে থাকি। ফর্মুলা কি, এফ ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ওয়াই এ এল ডিভাইডেড বাই এল, অথবা তোমরা আরেকভাবে মনে রাখতে পারো, ওয়াই সমান ফালু বাই এল, ঠিক আছে, এফ এল ডিভাইডেড বাই এ এল। তো আমি এফ এর রেডিমেডটাই তো লিখছি, তাহলে ওয়াই এর মানটা বসাই দিই, ওয়াই এর মান হচ্ছে 2 × 10⁻11, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কত হবে, 2 × 2, এখানে একটা ইনটু আসে না টাইপিং এ, 2 × 10⁻11, ওকে। তাহলে আমরা যদি লিখে ফেলি 2 × 10⁻11, এর ভ্যালুটা কত, দেখো 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমরা কিন্তু ক্ষেত্রফল দিয়ে দিছে, কিন্তু এটা মিলিমিটার স্কয়ার এককে, মিটার স্কয়ার নিলে কিভাবে হবে, 10⁻⁻6 হবে, ঠিক আছে। এটা মুখস্থ রাখবা, 1 মিটার স্কয়ার সমান 10⁻6 মিলিমিটার স্কয়ার। তাহলে 1 মিলিমিটার স্কয়ার কত হবে, হ্যাঁ, 10⁻⁻6 মিটার স্কয়ার হবে, ঠিক আছে। এখানে এই কনভার্সনটা আমাদের লাগতেছে। তারপর স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল এর মানটা দিয়ে দিছে 10%, স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল মানে হচ্ছে 10%, 10% কে আমরা কি লিখতে পারি, 0.1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে ইনটু কত হবে, 0.1, বা 0.1 কে আমরা এখন এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশনে নিয়ে আসতে পারি। 10⁻11 এটার সাথে তুমি 10⁻6 করতেছো, আর 0.1 মানে কি, 0.1 মানে কি 10⁻1 না, হ্যাঁ, তাহলে -6 আর -1 করলে -7 হয়, আর এখানে 11, তাহলে 11 থেকে -7 করলে 4 হয়, 10⁻4 হচ্ছে, আর এখানে সামনে কত থাকতেছে, 2 থাকতেছে, তাহলে উত্তর কত হবে, 2 × 10⁻4। এখন 2 × 10⁻4 অপশন কয়ের মধ্যে আছে, ঠিক আছে। সো এটাই হবে আমাদের সঠিক উত্তর, ওকে। নেক্সট কোয়েশ্চেন, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাতটা কি। দেখো, যত ধরনের পীড়ন আছে, যদি তুমি সেটাকে বিকৃতি ভাগ করে দাও, তখন তুমি সেটা কি পাবা, অবশ্যই তুমি গুণাঙ্ক পাবা। তবে গুণাঙ্ক 3 রকমের আছে, যদি তোমার দৈর্ঘ্য বরাবর পীড়ন এবং বিকৃতি হয়, তখন সেই গুণাঙ্কটাকে আমরা বলে থাকি ইয়ং এর গুণাঙ্ক। দৈর্ঘ্য বরাবর হলে সেটাকে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর হলে সেটাকে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। তারপরে যদি আয়তন বরাবর চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, আয়তন গুণাঙ্ক, তখন সেটাকে আমরা কি বলে থাকি, আয়তন গুণাঙ্ক। আর যদি তোমার আকৃতি বরাবর চেঞ্জ হয়, অর্থাৎ শেপ, যেমন হচ্ছে একটা বই, এটা এরকম সোজা ছিল, তুমি এটাকে চাপ দিয়ে এটাকে বাঁকায় ফেললা, তখন সেই যে শেপের পরিবর্তন হলো সেটাকে আমরা বলে থাকি দৃঢ়তার গুণাঙ্ক, তখন সেটাকে আমরা বলে থাকি দৃঢ়তার গুণাঙ্ক। এখন যেহেতু স্যারে এখানে স্থিতিস্থাপক সীমার মধ্যে আকারের কথা বলছে, আকার, তো আকার হলো অবশ্যই শেপ, তাহলে এটা অবশ্যই কি হবে, দৃঢ়তার গুণাঙ্ক হবে, অবশ্যই দৃঢ়তার গুণাঙ্ক হবে, ঠিক আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন গ, দৃঢ়তার
গুণাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি? সংনমতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হচ্ছে সংনমতা। পয়জনের অনুপাত কত থেকে কত হয়? পয়জন অনুপাত -1 থেকে +1/2 মধ্যে হয়। -1 থেকে +1/2 মধ্যে হয়, ঠিক আছে? তাহলে এখানে কোনটা হবে বলো দেখি? অপশন গ হবে। নেক্সট কোয়েশ্চেন, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক কি? দেখো, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি সাংখ্যিক এর দিক দিয়ে তারা কিন্তু পরস্পর সমান। এখন যদি বলো কেমনে, দেখা দিচ্ছি। এর ফর্মুলা আসলে কি? F/L। হ্যাঁ, তাহলে F এর একক হচ্ছে নিউটন আর L একক হচ্ছে মিটার। তো নিউটন মিটার, নিউটন পার মিটার। আর টি, আচ্ছা আমি উল্টাটা বলে ফেলছি, এটা টি এরটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টি এরটা আমি বলে ফেলছি। এবার এরটা যদি তোমাদেরকে বলি, ই মানে কি? ই মানে হচ্ছে W/A। W এর একক হচ্ছে তোমার নিউটন মিটার, আর এর একক হচ্ছে মিটার স্কয়ার। কাটাকাটি যদি করো, দেখো নিউটন পার মিটারই আসে। তো এটা কিন্তু পুরোপুরি মিলে গেছে। তাহলে অবশ্যই কি তারা পরস্পর সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে কি বলা হয়? দেখো, সান্দ্রতা হচ্ছে যে কোনো কিছু আস্তে আস্তে তাকে বাধা দেয়। ঘর্ষণ যেমন কঠিন পদার্থকে বাধা দেয়, ঠিক সেভাবে সান্দ্রতা তরল পদার্থ থেকে বা বায়বীয় পদার্থ থেকে বাধা দেয়। তাহলে আমরা এটা বলতে পারি, ঘর্ষণ পরীক্ষা আসতে পারে, ঘর্ষণের মামাতো ভাই কে? ও তো দিবা সান্দ্রতা। ঘর্ষণ কাজ করে থাকে কঠিন পদার্থের জন্য, আর আমাদের সান্দ্রতা কাজ করে থাকে তরল পদার্থের জন্য। ঠিক আছে? তাহলে আনসার কি দিবা? এখানে অ্যাকচুয়ালি সান্দ্রতা বল ছিল অপশন ক তে, এটা হচ্ছে কি তোমার সান্দ্রতা বল। তাহলে আনসারটা কি হবে বলো দেখি? আনসারটা হচ্ছে আমাদের সান্দ্রতা। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। কি বলা হয়েছে যে 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট আমার তারকে 10 দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হয়? দেখো ভাই, 10 দ্বিগুণ লম্বা মানে কি? আগে যদি এটা দৈর্ঘ্য ক্যাপিটাল এল হয়ে থাকে, এখন এর দৈর্ঘ্য কত হয়ে গেছে? ক্যাপিটাল 12। তাহলে বলো তো বাড়ছে কতটুকু? বাড়ছে হচ্ছে 12 - L, অর্থাৎ বড় হাতের এল পরিমাণ বাড়ছে। তো যতটুকু বাড়ে সেটাকে আমরা ছোট হাতের এল বলে থাকি, ঠিক আছে? এখন স্যারে এফ বের করতে বলছে। এফ এর ফর্মুলা তো একটাই, যে এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ, ছোট হাতের এল ডিভাইডেড বড় হাতের এল। ওয়াই এর মান মুখস্থ 20 × 11, আর এ মানে হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। দেখো ভাই, এই 1 সেন্টিমিটার স্কয়ার কে মিটার স্কয়ার কনভার্ট করলে 10⁻⁻4 মিটার স্কয়ার হয়। এটা মুখস্থ রাখা লাগবে। আর যদি মিলিমিটার স্কয়ার হতো তাহলে সেটা কত হবে? 10⁻⁻6 হতো, ঠিক আছে? তাহলে এটা আমরা যদি বসায় দিই তাহলে কত আসতেছে? 10⁻⁻4 আসতেছে। আর ছোট হাতের এল এর মান তো আমরা জানি, বড় হাতের এল আর নিচে বড় হাতের এল। যদি বড় হাতের এল কাটাকাটি করে দিই তাহলে উত্তরটা আমাদের আসবে 2 × 10⁻7। 2 × 10⁻7। এটা কোন অপশনে আছে? অপশন ঘ এর মধ্যে আছে। সো এটা আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, পৃষ্ঠ শক্তির একক কোনটি? পৃষ্ঠ শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? পৃষ্ঠ শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। এটা ফর্মুলা হচ্ছে W/ΔA। W এর এককটা হচ্ছে কি তোমার জুল, আর এর এককটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আনসার কি হবে? জুল পার মিটার স্কয়ার, ঠিক আছে? এখন কথা হলো, এটা কি অপশনে আছে? নাই। তাহলে জুলের একক বসা দাও। জুল মানে হচ্ছে নিউটন মিটার। জুল মানে কি? নিউটন মিটার। তাহলে এটা আমরা কত পাচ্ছি? নিউটন পার মিটার পাচ্ছি। এটা আনসার কোনটা হবে? অপশন ঘ হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়? দেখো, তরল, প্লাজমা, কঠিন এগুলোর চাইতে বায়বীয়তে সবচেয়ে কম তারা হচ্ছে আকর্ষণ অনুভব করে একজনের প্রতি, মানে সবাই দূরে থাকে এর জন্য। তাহলে আমরা কি বলবো? এটা উত্তরটা হবে বায়বীয়। তারপরে কি, নিচের কোন ঘনত্বের তলের মধ্যে কাঁচনল ডুবানো হলে কি বলা হয়েছে? যে স্পর্শকণ হবে। আচ্ছা, এখানে একটা খেয়াল করে দেখো, এটা স্থূল বলা হবে আর কি। হ্যাঁ, বানানটা হচ্ছে গিয়ে স্থূল। এই বানানটা হচ্ছে স্থূল স্পর্শকণ হবে। তো এখানে আমরা যে কাজটা করব, আগে আমরা দেখব যে পানির ঘনত্ব চাইতে বেশি আছে কি। পানির ঘনত্ব যদি বেশি হইলেই সেটা কি হয়ে যাবে? স্থূল হয়ে যাবে। মানে রো এর মান যদি ওয়াটারের চাইতে বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্থূলকণ। তুমি খুঁজবা যে 1000-এর চাইতে বেশি কে আছে। এটা কি 1000 চাইতে বেশি? না, এটা মানে 800। এটা মানে কত? এটা মানে হচ্ছে 870। হ্যাঁ, 0.87 × 10⁻³ মানে কি 870। এটা মানে কত? 1000। 1000 চেয়ে বেশি হইতে হবে। এইটা 1000 চেয়ে বেশি, এটা 13,600। তার মানে উত্তর হবে আমাদের এটা কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ইয়ং এর গুণাঙ্ক নিচের কোনটি? আমরা সবাই জানি ইয়ং এর গুণাঙ্ক সমান সমান হচ্ছে তোমার দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এটাই হুকের সূত্র, ঠিক আছে? হুকের সূত্রের মাধ্যমে আসে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, মুখস্থ। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন খ, দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। গ্যাসের সান্দ্রতার গুণাঙ্ক তাপমাত্রার কি হয়ে থাকে? বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, এটা প্রপোর্শনাল টু √/T। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে, এটা গ্যাসের জন্য।
তাহলে আমরা সঠিক উত্তরটা কি পেয়ে গেলাম? সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন কোনটা? বর্গমূলের সমানুপাতিক। কোথায়? বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক। কোন তলে পৃষ্ঠের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে কৃত কাজকে আমরা কি বলে থাকি? ওই যে ই এর সংজ্ঞা, ই সমান সমান ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। এই যে 1 একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাকে আমরা পৃষ্ঠ শক্তি বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, হুকের সূত্রে নিম্নরূপ কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা পড়ছিলাম পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। এটাই হচ্ছে হুকের সূত্র। নেক্সট কোয়েশ্চেন, প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের কি হবে? দেখো একটা ফর্মুলা আছে, ভি সমান সমান 2r²g ইনটু, এখানে আমরা যখন একটা কঠিন পদার্থকে একটা প্রবাহীর মধ্যে ফেলি তখন কঠিন পদার্থের ঘনত্বটাকে নাম দিই রো এস এবং প্রবাহীটাকে শুধু রো বলে থাকি, ঠিক আছে, ডিভাইডেড বাই ইটা। তাই না? সম্পর্কটা একটু ভালো মতো দেখো তো, সান্দ্রতা গুণক মানে ইটা, এটার সাথে প্রান্তবেগ ভি এর সম্পর্কটা কিরকম দাঁড়াচ্ছে? ব্যস্তানুপাতিক। তাহলে ভি ব্যস্তানুপাতিক ইটা, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে? ব্যস্তানুপাতিক। উত্তরটা কি হবে? ব্যস্তানুপাতিক, অপশন খ। আচ্ছা, তারপরে স্টোকসের সূত্র আমরা সবাই জানি F = 6 পাই ইটা আর ভি। এখন 6 পাই তো একটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে? F এর সাথে সম্পর্ক এরকম দাঁড়াচ্ছে, ইটা আর ভি দাঁড়াচ্ছে, ঠিক আছে। তুমি খুঁজে বের করো তো ইটা আর ভি কোন জায়গায় আছে? অপশন গ এর মধ্যে আছে। সো এটা আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? ভ্যান ডার ওয়ালস সবচেয়ে দুর্বল যেগুলো আছে সেগুলোর মধ্যেই থাকে। হ্যাঁ, অক্সিজেন অণুটা কিন্তু এটার মধ্যে ভ্যান ডার ওয়ালস থাকে। হ্যাঁ, আবার সিলিকনের মধ্যেও কিন্তু থাকে, ঠিক আছে। বাট বাকিগুলো কিন্তু সবই শক্তিশালী আছে। ওকে, আচ্ছা, তো সিলিকনও কিন্তু আসলে দুর্বল হয়ে থাকে। আবার অনেকে কেউ কেউ আবার এটা ভিন্ন মত প্রকাশ, কেউ বলে সমযোজী থাকে। বাট আমি তোমাদেরকে বলবো অক্সিজেনটা দেখাই দিবা। সান্দ্রতা সহগের মাত্রা কোনটি? সান্দ্রতা সহগ মানে ইটা। এই যে আমরা এটা মনে সলভ করছিলাম, তাই না? এরকম একটা যে F = 6 পাই ইটা আর ভি। ইটা সমান সমান কত হবে? F ডিভাইডেড বাই আর ভি। হ্যাঁ, 6 পাই তো লাগবে না কনস্ট্যান্টের জন্য, ঠিক আছে। তাও লিখে রাখলাম। তাহলে এফ এর এককটা হচ্ছে নিউটন, আর এককটা মিটার, ভি এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তার উত্তর কি দাঁড়াচ্ছে? ও আচ্ছা, একক না, এখানে হচ্ছে তোমার মাত্রা চাইছে, তাই না? তাহলে ml² টি ইনভার্স 2, আর এর মাত্রা হচ্ছে এল, আর ভি এর মাত্রাটা আসলে কত? এল টি ইনভার্স, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে L² এখানে এল কাটা, তাহলে কি দাঁড়াইতেছে? এম টি ইনভার্স দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে উত্তরটা আমার আসতেছে এম টি ইনভার্স। চলো আমরা একটু আরেকবার চেক করি। F = 6 পাই ইটা আর বি, তাহলে ইটা সমান সমান F ডিভাইডেড বাই কত? 6 পাই আর বি। F এর একক কি? মাত্রা কি? ml² টি ইনভার্স 2, আর এর মাত্রাটা হচ্ছে কি L, আর ভি এর মাত্রাটা কি? L টি ইনভার্স। তো এখানে L দুইটা হয়ে গেছে, জন্য L² কাটাকাটি, উপরে m টি টু দা পাওয়ার কত? -2, আর এখানে টি টু দা পাওয়ার -1, এটা উল্টে গেলে টি টু দা পাওয়ার -1 হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ m টি ইনভার্স। তখন m টি ইনভার্স কোথায় আছে? একটু ভালো মতো খেয়াল করে দেখো তো। এম টি ইনভার্স এখানে এল এর উপর একটা টাইপ আসে নাই, এটা 0 হবে, ঠিক আছে, এম টি ইনভার্স। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, প্রভাব গোলকের ব্যাসার্ধ কত? এখানে ইসাক স্যার বই দুই জায়গায় দুই রকম লেখা, তবে 3 জায়গায় আছে। এটা 10⁻⁹ আছে, 10⁻10 আছে। তো 10⁻10 দুই জায়গায় আছে, দেখে তোমরা 10⁻10টা দাগাতে পারো। রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। রূপা এবং বিশুদ্ধ পানির মধ্যকার এই স্পর্শকোণ 90 ডিগ্রি। আর যদি বিশুদ্ধ পানি এবং কাচের কথা বলতো তাহলে সেটা 0 ডিগ্রি হতো, ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমার শুধু কাচ আর পানি বলতো তাহলে 8 ডিগ্রি হইতো। কোন তলে পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানে সমান হয়ে থাকে? এটা আগে তোমাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম যে E = কিন্তু C হয়ে থাকে। পরের প্রশ্ন, যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণটা 90 ডিগ্রি চেয়ে বড়। এটা বলছিলাম যে থিটার মানটা কি হয়? 90 ডিগ্রি চেয়ে বড়। ওই যে এই পুরাটা লিখে কিন্তু একটা এমসিকিউ সলভ করেছিলাম, 8টা এমসিকিউ সলভ হয়ে গেছিল একটা পরে থেকে। উত্তরটা কি হবে? 90 ডিগ্রির চেয়ে বড়। 90 ডিগ্রির চেয়ে বড়। যখন পানিতে তুমি কিছু পরিমাণ ডিটারজেন্ট মেশায় দাও তখন পৃষ্ঠটান কি হয়? দেখো, পৃষ্ঠটান কখন কখন চেঞ্জ হয়ে যায়। যখন তুমি একটা জৈব যৌগ অ্যাড করবা, জৈব যৌগ যদি তুমি অ্যাড করো, যেমন হচ্ছে তোমার সাবান, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার সাবান, তেল, এগুলো অ্যাড করলে কি হয়? পৃষ্ঠ শক্তিটা, পৃষ্ঠ টানটা সেটা কমে যায়, ঠিক আছে। আবার যদি তুমি অজৈব যৌগ, বিভিন্ন ধরনের অজৈব যৌগ অ্যাড করো, তাহলেও কিন্তু, এর সব না, বিভিন্ন ধরনের আর কি অজৈব যৌগ অ্যাড করলেও কিন্তু পৃষ্ঠের টানটা কমে যায়। তাহলে উত্তরটা কি হবে? হ্রাস পায়। উত্তরটা কি হবে? হ্রাস পায়, ঠিক আছে। মানে আগের মতো টান দেওয়ার প্রয়োজন হয় না যখন তুমি জৈব যৌগ অ্যাড করে ফেলো। হ্যাঁ, কোনো পদার্থের সান্দ্রতা সবচাইতে বেশি হয়, সবচেয়ে বেশি যেগুলো ঘন, হ্যাঁ, মধু, এগুলোর মধ্যে মধু সবচেয়ে ঘন। তাহলে উত্তর কি হবে? মধু। পৃষ্ঠটানের এককটা কি? যে টি এর এককটা কি? হ্যাঁ, টি এর একক হচ্ছে F/L দিয়ে প্রমাণ করা যাবে। F মানে হচ্ছে নিউটন আর L হচ্ছে মিটার। তাহলে উত্তর কি হবে? নিউটন পার মিটার। নিউটন পার মিটার।
পরবর্তীতে কি বলা হয়েছে 1 মিটার দীর্ঘ ও 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে কত সিগমা। দেখো সিগমা মানে হচ্ছে আমাদের পয়জনের অনুপাত। তো পয়জন অনুপাতের ফর্মুলা কি? পয়জন অনুপাতের ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে ব্যাস বিকৃতি, উপরে হচ্ছে আমাদের ব্যাস বিকৃতি আর নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। উপরে হচ্ছে ব্যাস বিকৃতি এবং নিচে দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, আমি প্রমাণ সিদ্ধ করে দেখাচ্ছি যাতে পরীক্ষা হলে যদি ফর্মুলা ভুলেও যাও তাও পারো। ব্যাস বিকৃতি মানে কি? ছোট হাতের ডি ডিভাইড বাই বড় হাতের ডি। আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি? ছোট হাতের এল ডিভাইড বাই বড় হাতের। উল্টা যদি দেই তাহলে ডি বড় হাতের এল ডিভাইড বাই বড় হাতের ডি ছোট হাতের এল। স্যার এখানে কি চাইছে? ব্যাস কতটুকু হ্রাস পাইছে, অর্থাৎ ছোট হাতের ডি চাইছে। তাহলে আমরা এই পাশ থেকে এই পাশে যদি নিয়ে আসি ছোট হাতের ডি সমান কি হবে? সিগমা বড় হাতের ডি ছোট হাতের এল ডিভাইড বাই বড় হাতের এল। সিগমার মান দেখো প্রশ্ন দিয়ে দিছে 0.25, হ্যাঁ পয়জন অনুপাত আর কি। বড় হাতের ডি মানে হচ্ছে আদি ব্যাস, তো আদি ব্যাস তো দেওয়া আছে 1 মিলিমিটার। এখন কথা হলো সবকটা একটা এককে রাখা লাগবে। এখানে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার, মিটার অনেক এককে আছে। আমরা কোন এককে করব? আমরা তো জানি না যে কোনটা আনসার হইতে পারে। তো তুমি তোমার মন মতো একটা একক দিয়ে করো। আমি ছোট একক দিয়ে করতেছি, অর্থাৎ মিলিমিটার দিয়ে করব। ঠিক আছে, তাহলে বড় হাতের ডি কে আমি 1 রাখবো। ছোট হাতের এল মানে হচ্ছে যতটুকু দৈর্ঘ্য বাড়ছে। এখানে দৈর্ঘ্য কতটুকু বাড়ছে? 0.05 সেন্টিমিটার, কিন্তু আমি তো ভাই মিলিমিটারে করবো। এটাকে মিলিমিটার কনভার্ট করলে কত হয়? 10 দিয়ে গুণ করো, 0.5 মিলিমিটার হয়। তাহলে ছোট হাতের এল এর মানটা কত দাঁড়াচ্ছে? আমার 0.5 দাঁড়াচ্ছে। বড় হাতের এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন মিলিমিটারে কনভার্ট করো। মিলিমিটার, আমরা যদি 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, তাহলে এখানে কত হবে? 1000 হবে। এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো দেখো কত হয়। তো প্রথমত হচ্ছে 0.25 এর সাথে তুমি 0.5 গুণ দাও, তাহলে কত হয়? 0.125 হয়। ঠিক আছে, তাহলে তোমার এখানে আসবে কত? 0.125 আসবে। পর ওইটাকে যদি আবার 1000 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 10⁻³ আসবে। এটা কি মিটার এককে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আসছে আমাদের 1.25, তার মানে কি 0.1 ঘর ডানে নিতে হবে। তো 0.1 ঘর ডানে নিলে সেটা কত হবে? 1.25 কত হবে? -4 মিটার হবে। আর এটা কি অপশনে আছে? এটা অপশনে কিন্তু নাই। এখন যে কাজটা করা লাগবে তোমাকে, এই জিনিসটা একটু নাড়াচাড়া করা লাগবে। হ্যাঁ, 1.25 × 10⁻⁴ মিটার, এটাকে তোমার অপশন চেক করতে হবে কোনটার সাথে মিলে। একটা একটা করে আমরা চেক করবো। প্রথমে ধরো সেন্টিমিটার চেক করব। তো মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 10⁻² দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আমার আসতেছে 1.25 × 10⁻⁶ সেন্টিমিটার। খেয়াল করে দেখো এখানে -7 দেওয়া, সরি এটা উত্তর মিলে নাই। ঠিক আছে, এবার আমরা যদি মিটারে নিই, এটা তো আরো আগে মিলবে না, কারণ মিটারে তো এখানে -4 ছিল আর এখানে -7, 12.5। যদি আমরা 12.5-এও নিই তাও কত হয়? 12.5 × 10⁻³ মিটার হবে। এইটাও কিন্তু আমাদের এটার সাথে মিলতেছে না। এবার অপশন গ চলো চেক করি। অপশন গ হচ্ছে মিলিমিটারে নিছে। তো সেন্টিমিটার থেকে মিলিমিটার কেমনে নেয়? জাস্ট 10⁻⁻1 দিয়ে গুণ করে অথবা 10 দিয়ে ভাগ করে। তো এটাকে তুমি 10 দিয়ে ভাগ করো, এটাকে 10 দিয়ে ভাগ করলে 1.25 × 10⁻⁷ হবে। খেয়াল করে দেখছো পুরোপুরি মিলে গেছে গা। সো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে আমি এখানে একটু সেপারেশন করে দিই। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এই পার্টটুকু। ওকে, তাহলে সঠিক উত্তরটা আমাদের কি পেলাম বলো দেখি। সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ, এটাই আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোন তারের অসহপীড়ন নির্ভর করে কিসের উপর? ওই যে পি = F/A, তাহলে তোমরা যে কাজটা করবা F/A এর মধ্যে যদি বসায় দাও, অবশ্যই সেটা এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে উত্তর কি হবে? প্রস্থচ্ছেদের আকৃতির উপর। ছোট ছোট তরল বিন্দু গোলাকার ধারণ করে কেন? দেখো যে কোনো কিছু গোলাকার হইতে চায়, এটা কারণটা হচ্ছে গোলাকারের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল সবচেয়ে পেশিবল ক্ষেত্রফল সবচেয়ে কম হয় 4πr²। তাহলে গোলাকারের ক্ষেত্রে সবচেয়ে সে ছোট হয়। এটা কিসের কারণে? এটা পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের কারণে সে মানে সর্বনিম্ন ক্ষেত্রফল সে দখল করতে চায়। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পানির ফোঁটা পৃষ্ঠ শক্তি কিসের সমানুপাতিক হবে? দেখো ভাইয়া পৃষ্ঠ শক্তির কথা বলতেছে, তাই না? পৃষ্ঠ শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, ই এর ফর্মুলা কি? W/Δ A। আবার এর ফর্মুলা কি? 4πr²। এখন যদি তোমাকে আমি বলি ই এর সাথে আর এর সম্পর্ক এরকম, তাহলে অবশ্যই কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা কি হবে বলো দেখি? এটা আমাদের r² এর সাথে। হ্যাঁ, আচ্ছা আরেকবার পরে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পানির ফোঁটার পৃষ্ঠ শক্তি সমানুপাতিক হবে 1/r²। এটা হবে 1/r²। এটা হবে কি? 1/r²। ঠিক আছে, 1/r² এর সাথে সেটা সমানুপাতিক, অথবা আরেকভাবে বলা যায় r⁻² এর সাথে সমানুপাতিক। হ্যাঁ, দুইভাবে বলা যায়, r⁻² এর সাথে সমানুপাতিক। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন,
সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল ব্যাসার্ধের একটি বস্তুর প্রান্তীয় বেগটা কি হবে? দেখো ভি এর সাথে আমরা ফর্মুলা আগে শিখছিলাম, ভি সমান সমান 2/9 ইন্টু আর স্কোয়ার জি ইন্টু রো এস মাইনাস রো ডিভাইডেড বাই ইটা, তাই না? তাহলে ভি এর সাথে আর এর সম্পর্কটা কিরকম? বর্গের সমানুপাতিক। তাহলে উত্তরটা কি হবে? খ। নেক্সট কোয়েশ্চেন, একটি তারের দৈর্ঘ্য বিকৃতি এত, পার্শ্ব বিকৃতি এত, পর্যানুপাত কত? আমরা জানি পর্যানুপাত সমান সমান পার্শ্ব বিকৃতি 0.202 ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি 0.02। তাহলে উপরে 2টা শূন্য, নিচে একটা শূন্য, তাহলে কাটাকাটি করলে অবশ্যই 10⁻1 হবে, মানে 0.1 হবে। উত্তরটা হচ্ছে 0.1। ক্লিয়ার? এটাই টেকনিক, উপরে যতগুলো শূন্য থাকবে নিচে যদি সমান সঙ্গে শূন্য থাকবে তাহলে কাটাকাটি যেত, যেহেতু 2টা আর এখানে একটা, তার মানে একটা শূন্য থেকে যাবে, হ্যাঁ, দশমিকের পরে এক ডিজিট থাকবে আর কি। বা এটাকে আরেকভাবে করা যায় যে এটাকে 2 ডিভাইডেড বাই তুমি 1000 বলতে পারো, আর এটাকে 2 ডিভাইডেড বাই তুমি 100 বলতে পারো, ঠিক আছে? তাহলে 2 কাটা 1100 কাটা গেলে 10 হয়, তাহলে 1/10 মানেই হচ্ছে 0.1। নেক্সট কোয়েশ্চেন, যদি স্পর্শক 90 যদি কম হয় তাহলে সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি, হ্যাঁ, এবং সেটা কি শেপ হয়ে থাকে? সেটা অবতল শেপের হয়ে থাকে। তারপর যদি 90 ডিগ্রি যদি বেশি হয় তাহলে সেটা কি হয়ে থাকে? স্থূলকোণ। স্থূলকোণ হলেই সেই শেপটা কিরকম হয়? তরলের পৃষ্ঠটা হয়ে যাবে উত্তল হয়ে যাবে, ঠিক আছে? 90 ডিগ্রি যদি বেশি হলে সেটা চিত্র এরকম টাইপের হয়ে যায়, ঠিক আছে? আর যদি কম হইতো তাহলে সেটা এরকম হইতো আর কি, এই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি কম হইতো তাহলে এটা এরকম হইতো, থিটার মানটা 90 ডিগ্রি যদি কম, তখন সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলতাম? সূক্ষ্মকোণ বলতাম, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে থিটার মানটা কি 90 ডিগ্রি যদি বেশি, এটাকে আমরা স্থূলকোণ বলবো, এবং এই শেপটা হচ্ছে উত্তল। নেক্সট কোয়েশ্চেন, বৃষ্টির একটি বড় ফোঁটা, তোমার কাছে একটা বড় ফোঁটা আছে, এটাকে তুমি ভেঙে ছোট ছোট অনেকগুলো ফোঁটা বানাইলাম, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আয়তন সেম থাকবে, কি লিখবা? আয়তন সেম, কিন্তু ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে উত্তরটা কি বলবা? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। উত্তরটা কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এখন আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো যে একটি তারের প্রস্থের ক্ষেত্রফল যদি 1 মিলিমিটার স্কয়ার হয়, তার মানে a সমান সমান 1 মিলিমিটার স্কয়ার, যেটাকে আমরা কি লিখবো? 10⁻⁻6 মিটার স্কয়ার লিখবো। এবং তারের অসহ ভর m সমান সমান 40 কেজি। তারের অসহ পীড়ন p ইকুয়াল টু আমরা কি জানি? f/a। এবার f ইকুয়াল টু হচ্ছে mg, ঠিক আছে? তাহলে m এর মান যদি বসাই দিই 40, g এর মান 9.8 এবং a এর মান 10⁻⁻6। তো 49.8 কে তুমি যদি গুণ করো 400 এর কাছাকাছি হবে, এক্সাক্ট 400 না, 400 কাছাকাছি। 9.8 কে আমি 10 ধরছি আর কি, তাহলে একটু ডাউন দিয়ে দিলাম, মানে এটা 400 এর সমান না, একটু কাছাকাছি, 10⁻⁻6। জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি 4 × 10⁻2 ডিভাইডেড বাই 10⁻⁻6। 2 আর -6 কে মাইনাস করলে কত হয়? 10⁻8 হয়। আর 4 কিন্তু হবে না, 4 একটু কম হবে। তাহলে আমাদের আনসারটা কত দাঁড়াচ্ছে বলো দেখি ভাইয়া? আমাদের আনসারটা দাঁড়াচ্ছে হলো 4 × 10⁻8 এর চেয়ে একটু কম। তো 4 এর চেয়ে একটু কম আছে কি? 3.92। তাহলে উত্তর হবে অপশন গ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি পয়জন অনুপাত মান হতে পারে না? পয়জন অনুপাত মান হইতেছে যে -1 থেকে কত? +1 পর্যন্ত। +1 মানে 0.5। তো তুমি দেখবে 0.5 এর চেয়ে বড় কেউ আছে কিনা, যে আছে 0.8 আছে, এটা পয়জন অনুপাত হতে পারবে না। নিচে কোন স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, দেখো ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে যদি দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি তুমি ভাগ করো তাহলে তুমি ইয়ং এর গুণাঙ্ক পাবা। যদি তুমি আয়তনের পীড়ন আয়তন গুণাঙ্ক দিয়ে ভাগ করো তাহলে আয়তন বিকৃতি পাবা। যদি তুমি আকার পীড়ন আকার গুণাঙ্ক দিয়ে ভাগ করো তাহলে তুমি দৃঢ়তা গুণাঙ্ক পাবা। কিন্তু পয়জন অনুপাত কোনো গুণাঙ্কই না, ঠিক আছে? আচ্ছা, রেনল্ড সংখ্যার মাত্রা নিচের কোনটি? রেনল্ড সংখ্যার কোনো মাত্রাই নেই, তার মানে তুমি খুঁজবা কোনটার উপর শূন্য আছে। 000 মানে কি? কোনো মাত্রা নাই। সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি? কোয়ার্টজ হচ্ছে সবচেয়ে স্থিতিস্থাপক বস্তু। এস এর পদ্ধতি পীড়ন একক কি? পি ইকুয়াল f/a। তো এফ মানে হচ্ছে নিউটন আর এ মানে হচ্ছে মিটার স্কয়ার, তাহলে উত্তর কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। দুটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই। মনে রাখবা ওয়াই যদি সেম হয় অবশ্যই উপাদান সেম। যেমন তোমার কাছে দুইটা তার আছে, একটা তামা আর একটা তামা, তো দুইটার ধরো এক এক রকম বড় বা এক রকম শেপের, বাট দুইটার উপাদান তো সেম। উপাদান সেম হলে অবশ্যই ওয়াইও সেম হয়, ঠিক আছে? তাহলে উপাদান আমাদের সেম হবে, তার উত্তরটা কি হবে? একই উপাদানের হবে। তো এই যে আমি স্লাইডে ক্লিক করতেছি কিন্তু ক্লিক হচ্ছে না, তার মানে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের সর্বশেষ স্লাইড। সো আশা করি তোমরা পথের গাঠনিক ধর্ম পুরোটা বুঝে ফেলছো। তারপর যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবা। আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবা, ইনশাল্লাহ অবশ্যই তোমরা উপকৃত হবা। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।